আমি যাওয়ার লাইগা তৈরি, তোরাও তৈরি হয়ে আয়। যাব না আমরা। কেন যাবি না? পড়াশোনা। মেঘ থামিয়ে দিয়ে আরশাদ ক্রুদ্ধ গলায় বলে উঠল। পড়াশোনা করার দরকার নাই তোমাগর, বিয়ার বয়স হয়েছে, বিয়া বইবি এখন, বয়স তো কম হয় নাই তোমাগর। মানুষও পাশে কোথা কন শুরু করছে। এসব শুনে মেহেকের মাথা ঘুরতে লাগলো। এমনিতে শরীরটা খারাপ লাগছে, তারপর বাবার এহেন কথাগুলো শুনে মেহেক যেন আরো দুর্বল হয়ে পড়ল। মেহেকের মাথায় এক হাত দিয়ে অন্য হাত আঁকড়ে ধরল হানিয়াকে। আরশাদ মেহের এমন অবস্থা দেখে নিজ মন পরিবর্তন করেনি, বরং আরো রেগে ধমকে বলেন। এ তো ঢং কইরা লাভ নাই, আমি যা বলমু তাই হইব। এই শেহজাদ, যা গিয়া ব্যাগ গুছাইয়া নিয়ে আয়, লগে ছোটরে নিয়া যা। ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে শেওজাদ হানিয়াকে নিয়ে দোতলায় চলে গেল ব্যাগ গোছাতে। এতক্ষণ শিমলা খাতুন দাঁড়িয়ে দর্শকের মতন সবকিছু দেখলেন। এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। গলা খাকারে দিয়ে তিনি আরশাদের উদ্দেশ্যে শুধালেন। ভাই, আপনি শান্ত হন, মাইয়াগুলান পড়াশোনা শেষ করুক। পড়াশোনা শেষ হইলে না হয় বিয়া দিয়েন। কথাটা শেষ হওয়া মাত্রই ধমকে উঠলেন আরশাদ। পরপর বলেন। এই বুড়ি, আপনি চুপ থাকেন। আপনারে এইখানে টাইনা আনছে কেউ? আমার মাইয়া করে আমি নিয়া যামু, আপনি মাইজে কোথা কন কেন? মুখখানি চুপসে গেল শিমলা খাতুনের। আর কোনো কথাই বলতে পারলেন না তিনি। পাশে দাঁড়িয়ে কেবল মেয়েকের হাতটা শক্ত করে ধরলেন। মেয়েকে দাদিমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চাল। এবার হয়তো তার হাতে কিছুই রইল না। তখন বাবার বিরুদ্ধে গিয়ে শহরে আসলো। এখন হয়তো আর থাকা সম্ভব নয় এখানে। তাছাড়া যে এক বিচ্ছির অনুভূতিতে সে ফেঁসে গেছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য হলো তার এখান থেকে যাওয়া প্রয়োজন। চুপচাপ মেনে নিল সে। কিয়ৎক্ষণ বাদেই ব্যাগ গুছিয়ে গ্রাউন্ড ফ্লোরে আসলো দু ভাই বোন। তাদের হাতে ব্যাগ দেখে হাসি ফুটলো আরশাদের ঠোঁটের কোণে। পরপর সে শুধালো। তাহলে আর কি এহনি রহনা হমু? তোগোর বোন রে তোরা ধইরা দরজার সামনে নিয়ে আয়, আমি ট্যাক্সি নিতেছি। বলে আরশাদ বেরিয়ে গেল। যাওয়ার আগে কানে ভেঙে পড়ল শিমলা খাতুন। হানিয়া আর মেহেককে তিনি ধরে কাঁদতে লাগলেন। হানিয়াও কেঁদে দিল। মেহেক কেমন স্থির হয়ে বসে রইল। পাশে শেওজাদ নীরবে কাঁদছে আর হাত দিয়ে চোখের পানি মুছছে। একটু পর আরশাদের ডাক পড়ল। সবে উঠে দাঁড়ালো। শিমলা খাতুন গেট পর্যন্ত এগিয়ে দিলেন তাদের। মেয়ে দুটো তাকে কম ভালোবাসেনি। তার একাকিত্বের সঙ্গী ছিল মেয়ে দুটো। তাকে ছেড়ে কখনো মেয়ে দুটো খেত না। এসব ভেবে ফের কান্নায় ভেঙে পড়ল শিমলা খাতুন। মুখে আঁচল চেপে ট্যাক্সি যাওয়ার দিকে তাকিয়ে কাঁদতে থাকলেন শিমলা খাতুন। মৃধা ভিলা খাটে বসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল জেওফিল। বাম হাতে তার ধোয়া ওঠা কফি মগ, আর বাম হাতে একটা উপন্যাসের বই। হাঁটুর উপর বইটি রাখা তার। তসমনেই আরও কিছু বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে সে। তিনটে আঘাত সামলাতে বেচারা কষ্ট হচ্ছে, তাই আপাতত উপন্যাসের বই নিয়ে মগ্ন সে। কফির মগে চুমুক দিচ্ছে আর মনোযোগ দিয়ে বই পড়ছে। এমন ভাব ধরেছে সে যেন তার চাইতে আর বড় কোনো কাজ হতেই পারে না তার। দরজার সামনে দাঁড়িয়ে ভুর্যকল কুচকে ছোট প্রোর হাবভাব বোঝার চেষ্টা করছে উর্বি। এরপর নিঃশব্দে বুড়োর সামনে এগিয়ে এসে দাঁড়ালো উর্বি। বোনের উপস্থিতি টের পেয়ে জেফিল গম্ভীর হয়ে শুধালো। ছোট, কেন এসেছিস? কিছু তো তা নয়। নো ব্রো। তো কোনো কাজ ছাড়া কি? তা নয়। তুমি কি কিছু নিয়ে চিন্তিত ব্রো? না তো। মিথ্যে বলো না। কিছুদিন ধরেই দেখছি তুমি অন্য মানুষকে কেমন মন মোড়া হয়ে থাকো। কেউ দেখলে হয়তো ভাববে তুমি সদ্য ছ্যাঁকা খেয়ে এসেছো। ছোট, কিঞ্চিত রেগে বলল জেফিল। উর্বি হেসে দিল ভাইয়ের কথায়। পরপর বলল। ওহ ব্রো, আমি তো মজা করছিলাম। আসলে মাম্মাম তোমায় ডেকেছে, সেজন্য এসেছিলাম। ওকে, আই উইল গো। মাম্মা তো বললো এক্ষুনি যেতে। কথাটা শব্দ করে উপন্যাসের বইটা বন্ধ করলো জেফিল। শটান হয়ে বসে পড়ল। কফির মগটা বেড সাইড টেবিলে রেখে বলল। তুই যা ছোট, আমি। কিয়ৎক্ষণ বাদে জেফিল গ্রাউন্ড ফ্লোরে আসতেই দেখল মমের চিন্তিত মুখ দেখে কপালে ভাঁজ পড়ল তার। রাইসা মিধার সামনে তাহিয়া, রোমানা আর উর্বি বসে। জেফিল এসে মমের পাশে বসলো। তারপর মমকে এক হাতে আগলে ধরে শুধালো। আরে ওকে মম। নট টু গোড বেটা,
তোর ভাইয়ের 2 দিন ধরে কোনো খোঁজ পাচ্ছি না। কজেটে রয়েছে নিশ্চয়, শুধু শুধু চিন্তা করো না মম। বাড়ির গাড়ি পাঠালাম, গফুর বলল কটেজে তালা ঝোলানো, হয়তো তখন কাজে বেরিয়েছিল। কিন্তু তবুও তুমি চিন্তা করো না মম, আমি দেখছি ব্যাপারটা। আর হঠাৎ ব্রো এত রেগে কেন? বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হয় ওর সাথে, তারপর থেকেই আমার সাথে রাগ। জিওফিলের হৃৎপিণ্ড ধরফড়িয়ে উঠল আচমকা কথাটায়। রোমানাকে এক পলক দেখে স্থির হয়ে জিওফিল জানতে চাইল। ব্রো কি বললো মম? বলল সে বিয়েটা করতে চাচ্ছে না, এটাই নাকি তার শেষ সিদ্ধান্ত। কথাটাই দমে গেল জিওফিল। বাঁকা ঢোকলে রোমানের দিকে চাইল সে। মেয়েটা ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টায় আছে। জিওফিল আর বসল না, সে উঠে দাঁড়ালো। সে বুঝলো ব্রো কেন বিয়েটা করতে চাইছে না, শুধুমাত্র মেহেকের জন্য। ছেলেটাকে দাঁড়িয়ে যেতে দেখে রাইসা মৃধা শুধালেন। কি হলো বেটা, দাঁড়িয়ে পড়লি যে? আমি দেখছি ব্রো কোথায়, তোমরা চিন্তা করো না। বলে তস্ত্র পায়ে হেঁটে বেরিয়ে গেল জিওফিল। ছেলের কথায় অস্থির নিঃশ্বাস ফেলেন রাইসা। এদিকে উর্বি আর তাহিয়া ভাইয়ের এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হলো, কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারল না। ট্রেনে চেপে বসলো সবাই। জানালার পাশটাই বসলো মেহেক আর হানিয়া। মেহেকের পাশে শেওজাত আর হানিয়ার পাশে আরশাদ। ছেলে মেয়েদের জন্য বাদাম, পাউরুটি আর পানির বোতল নিয়ে আসলো আরশাদ। কেউই খাবার ছুঁয়ে দেখলো না। প্রত্যেকের মন খারাপ হয়ে আছে। মফস্বলে যাওয়ার ইচ্ছে নেই কারোরই। বিয়ের কথা শুনে তো দু বোনের মুড অফ হয়ে আছে। আসার আগ মুহূর্ত পর্যন্ত এখনো চুপ রয়েছে তারা। কেউ কারোর সাথে কথা বলেনি। গুরুম গুরুম শব্দ কনে পৌঁছাতেই মেহেক আকাশের দিকে তাকালো। আকাশের অবস্থা ভালো নেই, যে কোনো সময় চাপিয়ে বৃষ্টি হতে পারে। সহসা আকাশের রূপ পরিবর্তন হতে লাগলো। চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো। প্রবল বেগে প্রবণ বইতে লাগলো। এমন অবস্থা দেখে আরশাদ রাজভারী গলায় বলল, জানালা বন্ধ কইরা দে মাইয়ারা। আরশাদের কথা শুনলো না কেউই। নীরবে দুবন তাকিয়ে রইল জানালার পানে। অকস্মাৎ বৃষ্টি শুরু হলো। জানালা ভেদ করে বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিচ্ছে মেহেক আর হানিয়ার কোমল মুখখানি। খানিক পরেই মেহেক উঠে দাঁড়ায়। বাবার দিকে না তাকিয়ে বলল, বাথরুমে যাব। আরশাদ কিছু বলল না। তারপর সিটে মাথা এলিয়ে দিল। মেঘ সিট ছেড়ে বাথরুমের দিকটাই যেতে অগ্রসর হলো। আচমকে কেউ হাত টেনে ধরলো মেহেকের। চিৎকার দেওয়ার আগেই আগন্তুক তার মুখ চেপে একটা ফাঁকা কেবিনে নিয়ে আসলো। তারপর ছেড়ে দিল তাকে। চার পেতেই সামনে মানুষটিকে দেখে মেহেকের চোখ বড় বড় হয়ে গেল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, আপনি এখানে? জাইন মুখ থেকে মাস্ক খুলতে খুলতেই ঈষৎ হেসে শোধায়, তুমি নিয়ে আসনি তাই নিজেই চলে আসলাম। বুঝলাম না। তুমি সবই বুঝো মোহু, জাস্ট না বুঝার ভান ধরে থাকো। লিসেন মোহু, তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? বাই দ্য ওয়ে, আমার থেকে পালাচ্ছিলে তুমি? আজব, আপনি কে হন আমার যে আমি আপনার থেকে পালাবো? আমি তোমার কেউ না মোহু। না। কথাটা বলার সময় গলা কাঁপলো মেহেকের। তারপর সম্পূর্ণ নজর দিল জাইনের পানে। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে, চুলগুলো দিয়ে পানি ঝরছে। নাকটা রক্তিম হয়ে আছে। পরনে গে কালারের শার্টটা ভিজে বুকের সাথে লেপ্টে আছে। প্যান্টেরও একই অবস্থা। গায়ের উপর জড়িয়ে থাকা ভারী চাদরটা দিয়ে জাইন পানি ঝাড়ছে। তারপর চাদরটা ছিটে রেখে চুলগুলো হাত দিয়ে ঝেড়ে জাইন ক্লাউডি স্বরে শুধায়, সত্যি কেউ না? না। জানালার দিকে মুখ করে জবাব দিল মেহেক। বুক পড়ছে তার কথাটি বলে। তারপর নিজেকে শক্ত করে মেহেক জবাব দিল। জাইন ঠোঁট এলিয়ে হাসলো মেহেকের কথাই। তারপর সে এক কাণ্ড করে বসলো। মেহেককে নিজের দিকে ফিরিয়ে মেহেকের মুখখানি আজলাই তুলে ধরে শীতল কণ্ঠে আওড়ালো, টেল ওয়ান মোর টাইম মোহু। শীতল কণ্ঠের কথাটি শুনে কিঞ্চিত কেঁপে উঠল মেহেক। পরপর ভাঙ্গা গলায় বলল, আপনি আমার কেউই নন মিস্টার মৃধা। কথাটা শুনতেই মুহূর্তে জাইনের মুখের ভাব পাল্টে গেল। চোখ মুখ কেমন হিংস্র হয়ে উঠল তার। আচমকাই ছেড়ে দিল মেহেককে। ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে নিজের রাগ দমানোর চেষ্টা করছে সে। মেয়েটা আর একটা শব্দ বলে সে নিয়ন্ত্রণ হারাবে। কয়েক মুহূর্ত যাওয়ার পরপরই সে রাগে ক্ষোভে নিজের কেবিনের জানালার পরপর দুটো ঘুষি দিল জাইন। অকমর্ষা জাইনকে রাখতে দেখে ঘাবড়ায় মেহেক। দৌড়ে এসে জাইনের হাত ধরে ফেলল সে। বিচলিত হয়ে বলল,
পাগল হয়ে গেছেন আপনি? এসব কি শুরু করলেন? ছাড়ো আমায়। হাতটা সরিয়ে নিয়ে খড়খড়ে গলায় পড়ল জাইন। ফের মেহেক হাতটা টেনে নিয়ে অস্থির গলায় পড়ল। কতটা লেগেছে? আপনি আসলে একটা পাগল মিস্টার মৃধা। মেহেকের কথার জবাব না দিয়ে জাইন শান্ত গলায় পড়ল। আমি তো তোমার কেউ হই না, তাহলে এত অস্থির হচ্ছ কেন আমাকে নিয়ে? জবাব দিল না মেহেক। ব্যস্ত হয়ে পড়ল জাইনের হাত নিয়ে। অকমরসাদ ভেসে উঠল আরশাদের গলা। মা মেহেক এখনো হইল না তোর বাথরুম? অকমরসাদ কথাটা কর্ণে পৌঁছালো জাইন আর মেহেক দুজনেরই। বাবার কথাই ভয় পেল, সাথে জাইনের সামনে অস্বস্তিতে পড়তে হলো তাকে। বাবার এই কথাটা এখনই বলার কি দরকার ছিল? লজ্জায় রক্তিমাভা ছড়িয়ে পড়ল মেহেকের মুখ জুড়ে। প্রাণপিয়ার লজ্জারাঙ্গা মুখখানি দেখে মুহূর্তের রাগ উপে যায় জাইনের। সে কেবল মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রাণপিয়ার স্নিগ্ধ মুখখানির পানে। বৃষ্টি থেমেছে, ট্রেন ছাড়বে কিছুক্ষণ বাদে। দুপুরের খাবারটুকু সেরে নিচ্ছে যাত্রীরা। খাবার সারল আমির পরিবারও। খাবার কোনো রকমে অর্ধকরণ করে কাপা কাপা তনু নিয়ে মেহেক ট্রেন থেকে নামলো। মেহেকের পিছু নিল জাইন। তবে নিঃশব্দে ট্রেন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হাত দুটো ভাঁজ করে মেহেক পরিষ্কার আকাশের দিকে তাকালো। তাকাতে রংধনু দেখা মিলল তার। আচমকাই মনটা ফুরফুরে হয়ে গেল মেহেকের। সব দুঃখ সাইডে রেখে আপাতত মেহেক রংধনু বিলাস করতে ব্যস্ত। ট্রেনের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো জাইন। মেয়েটাকে দেখছে সে। ওনা টেনে আকাশের দিকে তাকিয়ে রইল। মুখ জুড়ে যেন খুশি উপচে পড়ছে তার। প্রাণপিয়ার মুখে হাসি দেখে হাসি ফুটল জাইনের মুখও। সে চাইল আকাশে পানে। পরপর স্মিত হেসে জাইন শুধালো। সেদিন দূরে থেকে নয় মোহ, কাছাকাছি পাশাপাশি হাতে হাত রেখে আমরা রংধনু বিলাস করব প্রিয়া। কিয়ৎক্ষণ বাদে মেঘ পিছনে ফিরল। আচমকা জাইনকে দেখে তার পিলে চমকে উঠল। লোকটা তাহলে এখনো যায়নি? তখন তো রেগে বেরিয়ে গিয়েছিল কেবিন থেকে। এখনো এখানে আশপাশ একবার দেখে নিয়ে মেঘ ফাঁকা ঢোকিলে মনে মনে আওড়ায়। বাবা দেখলে ঝামেলা বেঁধে যাবে। লোকটা এখনো যাচ্ছে না কেন? মেঘ এগিয়ে আসলো। কিছু বলতে এসো বলল না। জাইনকে পাশ কাটিয়ে চলে গেল সে। মায়া না বাড়ানোই শ্রেয়। জাইন ঠোঁট এলিয়ে হাসলো মেয়েটার কাণ্ডে। সে পিছু গেল না। আগের জায়গাতেই ঠাই দাঁড়িয়ে রইল সে। এদিকে ফোনের উপর ফোন বেজে চলেছে তার। সব কয়টা জেফিলের ফোন ছিল। বিরক্ত নিয়ে ফোন বন্ধ করে ফের আকাশে পানে তাকালো সে। রাস্তার পাশে পাতানো বেঞ্চিতে বসে রইল আমিরা। ওয়াটার বোতল থেকে পানি খেতে খেতে আমিরা আশেপাশে তাকাতে লাগলো। এহেন কাজ করার কারণে সে নিজেও নিজের প্রতি লজ্জিত। কেমন নির্লজ্জের মতন লোকটাকে খুঁজছে সে। সেদিনের পর থেকে প্রায় লোকটার সাথে তার দেখা হয়। কদিন আগেও আলাপ হলো, পরিচয় পর্ব হয়েছিল। ভার্সিটি থেকে এসে প্রায় এখানে বসে লোকটার জন্য অপেক্ষায় থাকে সে। সে শুধু জানে তার ভালো লাগছে। নিজেই নিজের মনকে কেমন উস্কে দিচ্ছে সে। প্রথম ভালোবাসা ভোলার সর্বোচ্চ চেষ্টা করছে আমিরা। লোকটার সাথে যতক্ষণ সে কাটে ততক্ষণ সে সব দুঃখ ভুলে থাকে। লোকটার সাথে তার প্রয়োজন, ভীষণ প্রয়োজন। অনেকক্ষণ যাবৎ ওয়েট করার পরও লোকটার আসতে না দেখে আমিরা বিরক্ত হয়ে উঠে দেয়। উল্টো ঘুরে যেতে নিলে একটা অতি পরিচিত কণ্ঠস্বর বলে ওঠে। ম্যাম চলে যাচ্ছে যে, রাগ করেছে বুঝি? মুখে হাসি ফুটলো আমিরার। মুহূর্তেই বিরক্ত ভাবটা চলে গেল তার। ফের পিছনে ফিরতেই দেখা গেল লোকটাকে। হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে এসেছে তার। লোকটার প্রতিটি লুক তাকে মুগ্ধ করে। গ্রিন শার্টের উপর ব্ল্যাক কালারের ওভারকোট জড়িয়েছে। ওভারকোটের বুক পকেটে আজ কালো সানগ্লাসটা ঝুলিয়ে রেখেছে। ছুরি হাতে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে লোকটা। ফের পর করতে কেঁপে উঠল আমিরার জীর্ণ শীর্ণ বুকটা। অপলক চেয়ে রইল লোকটার পানে। ফের শুনতে পেল লোকটার কণ্ঠস্বর। তা ম্যাম দেখা শেষ হয়ে গেছে কি আমরা বুঝতে পারি? কথাটা বেশ লজ্জা পেল আমিরা। লাজুক হেসে বেঞ্চিতে বসতে বসতে সে শুধালো। অফকোর্স মিস্টার নিবিড়। লোকটা নির্মল হেসে বেঞ্চিতে বসতে বসতে ওভারকটের পকেটে হাত পুড়ে দিয়ে লোকটা ফের ঠোঁট এলিয়ে হেসে পড়ল। ওয়েট জাস্ট এ মিনিট ম্যাম। আমিরা শুধু মাথা দোলালো। সে ভাবছে লোকটা কিভাবে বোঝা যায় সবকিছু? লোকটার কাছে কি অদৃশ্য কোনো সুপার পাওয়ার আছে নাকি? লোকটা কি সহজেই বুঝে যায় আমাকে, আমার অনুভব করতে পারে? ভাবনার মাঝে লোকটা একটা গিফট বক্স বের করলো পকেট থেকে। সাদা ছোট্ট গিফট বক্সটি আমিরার সম্মুখে এগিয়ে দিয়ে ক্লাউডি স্বরে শুধালো। জাস্ট ফর ইউ ম্যাম। এটা আমার মিস্টার নিবিড়। অবাক হয়ে জানতে চাইল আমিরা। নিবিড় আমিরার কথায় সশব্দে হেসে উঠে আওড়ালো।
না, এটা বেঞ্চির পেছনে দাঁড়িয়ে থাকা তেঁতুল গাছটায় লম্বা চুলের সবুজ রঙের পেতনি মহারানীর জন্য। কিঞ্চিত কেঁপে উঠল আমিরা। ভূত প্রেতে এমনিতেই কিছুটা ভয় আছে তার। মা যখন বেঁচে ছিল ছোটবেলায় এসব নিয়ে অনেক গল্প বলতো। আমিরা ভয়ে ভয়ে পেছনে তাকালো। তাকাতেই ভুরু যুগল কুঁচকে এলো তার। তেঁতুল গাছের বদলে নারিকেল গাছ দেখে পরপর সে মুখ ফুলে অভিমানী গলায় বলে উঠল, মিস্টার নিবিড়, এটা কিন্তু মোটেও ঠিক হয়নি আপনার। শুধু ভয় পাইয়ে দিলেন আমায়। আমিরার কথায় হাসতে হাসতে নিবিড় আওড়ায়, আপনি ভয় পান আমিরা ম্যাম? আপনাকে কতবার বলেছিলাম ম্যাম না বলতে? জাস্ট আমিরা। আমিরা বলুন আমায় মিস্টার নিবিড়। ওকে ওকে, আই এম সরি আমিরা। উফ, না, এক্সট্রিমলি সরি আমিরা। আর কখনো এমন ভুল হবে না। এগেইন সরি আমিরা। এভাবে ক্ষমা চাইতে দেখে ফিক করে হেসে উঠল আমিরা। পরপর গিফট বক্সটা হাতে নিয়ে শুধালো, আপনি অনেক ফানি মিস্টার নিবিড়। হুহ, ফর ইউ। অস্পষ্ট গলায় বলল, শুনতে পায়নি আমিরা। সে তো হাসতেই ব্যস্ত। খিলখিল হাসির শব্দে কম্পন শুরু হলো নিবিড়ের বক্ষ স্থল জুড়ে। মেয়েটার জন্য অদৃশ্য একটান অনুভব করছে সে তার হৃদয় গহীনে। হাসি থামিয়ে আমিরা বলে, আপনার গ্র্যানি চুজ করেছে? হুম। উনি বলেননি কিছু? না। আচ্ছা। উফ, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো আমিরা? অফকোর্স মিস্টার নিবিড়। বাড়িতে গ্র্যানি আজ আপনার জন্য শখ করে রান্না করেছে আমিরা। বলেছিল আপনাকে আজ বাড়িতে নিয়ে যেতে। আপনি চাইলে। কয়েক মুহূর্ত চুপ থেকে আমিরা জবাব দেয়, যেতে পারি, তবে বেশিক্ষণ টাইম দিতে পারবো না। বাড়িতে ড্যাড আছে, চিন্তায় থাকবেন তিনি। ওকে, বেশি টাইম নেব না আপনার। আপনি শুধু আমার সাথে চলুন। ভয় পাচ্ছেন না তো আবার? আমার ওপর ট্রাস্ট আছে তো আমিরা? দুটো প্রশ্নে থতমত খায় আমিরা। অপ্রস্তুত হয়ে আমিরা জবাব দেয়, আই ট্রাস্ট ইউ মিস্টার নিবিড়। কথাটাই পুলকিত হলো নিবিড়ের মন। সে কেবল মাথা দুলিয়ে অল্প খানিক হাসলো। এরপর ট্যাক্সি ডেকে নিল নিবিড়। দুজন উঠে পাশাপাশি বসলো। আমিরার অন্তর কেঁপে উঠল সুদর্শন লোকটার পাশে বসতেই। কিছুপল লোকটাকে দেখে নিয়ে অস্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাহিরের দিকে তাকালো আমিরা। তরিপুর মফস্বল। অবশেষে তারা সবাই পৌঁছালো মফস্বলে। অটো থেকে ব্যাগটা নিয়ে নামলো শেহজাদ। হানিয়া মুখ কালো করে বোনের পাশে দাঁড়িয়ে আছে। বোনকে অমন অন্ধকার মুখে দেখে মেহেক মিলান হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ? না বুবু, তাহলে চুপ কেন? এমনি। আচ্ছা তাই? যেতে ইচ্ছে করছে না? করেছে তো বুবু, দাদিমাকে খুব মনে পড়েছে আমার। বলে ডুকরে কেঁদে উঠল হানিয়া। মেহেক বোনকে এক হাতে আগলে নিল। গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো, একটা কথা সবসময় মনে রাখবি হানিয়া, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তোর বা আমার ভাগ্যে যা থাকবে তা হবেই। একমাত্র আল্লাহ ছাড়া কেউই ভাগ্য বদলাতে পারবে না। এখন যা হচ্ছে না ভবিষ্যতে হবে তা মেনে নেয়াই শ্রেয়। এসব নিয়ে শুধু শুধু মন খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না। বুবুর কথা কেবল মাথা ঝাঁকায় হানিয়া, কিন্তু কিছু বলে না। বোনের হাত ধরে অবশেষে তারা ফিরে গেল চিরচেনা সেই নীড়ে। 2-3 মাস আগে যেভাবে দেখে গিয়েছিল সেভাবে আছে সব কিছু। তারা আসতেই প্রতিবেশীরা ঘিরে ধরল তাদের। নানান ধরনের প্রশ্ন করতে লাগলো দু বোনকে। মেঘ এমনিতেই অসুস্থ, তার উপরে এত প্রশ্ন করতে দেখে মাথা ঘুরে ওঠে তার। আশাতে সে ধমকে সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর শব্দ করে কাঠের গেটটা বন্ধ করে দেয় সে। আফসারা দৌড়ে এসে দু নাতনিকে জড়িয়ে ধরেন। তাদের জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলেন তিনি। তারপর পাগলের মতন মেয়েকের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, শরীর ভালো আছে কিনা, কোথাও বেশি চোট লাগেনি তো? যা অবস্থায় তিনি দেখেছিলেন নাতনিকে, তাতে পাগল হওয়ারই কথা। মেঘ মাথা নাড়িয়ে বলল, সব ঠিক আছে। তিনি আবার মেহেককে জড়িয়ে ধরে কেঁদে দেন। এবার মেহেক দাদিমাকে তার কাছ থেকে ছাড়িয়ে দাদিমার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে আদুরে গলায় শুধালো, এই বুড়ি এত কাঁদছো কেন? আমরা ফিরে আসাতে তুমি খুশি হওনি বুড়ি? তোরা আইলি কেন? সেমরি রাত তো করে দেখাই আমার বুকটা ফাইটা যাইতাছে। তো করে বলি দিবার লাই আনছে তো গো শয়তান বাপ। এসব কি কথা বলছো দাদিমা? এখন ছাড়ো এসব। সেই সকালে বের হয়েছিলাম, খুব খুব ক্ষুধা লেগেছে আমাদের। কিছু খেতে দাও তো দাদিমা। কিরে হানিয়া, ক্ষুধা লাগেনি তোর? লেগেছে আপু। ঠোঁট চেপে কান আটকিয়ে ঘাড় কাত করে জবাব দেয় হানিয়া। বিয়ের কথা শুনলেই হানিয়ার কান্না পায়। মেম্বারের ছেলে দুটারে তার পছন্দ না। তাদের চোখমুখে কেমন লুচ্চা ভাব দেখতে পায় হানিয়া। ছেলে দুটোর মুখ চোখের সামনে ভেসে উঠতে দাঁত চোখে
দাঁতে দাঁত চেপে হানিয়া। পাড়ার মাস্তান ছেলে দুটো আর বেয়াদব, শেষে কিনা এই বেয়াদবদের বউ হতে হবে তাদের। এসব ভাবতেই মুখটা কঠিন হয়ে ওঠে হানিয়ার। সে মনে মনে অন্য চিন্তা করতে লাগলো। দাদিমার ডাকে তার ধ্যান ভাঙে। কিলো সুট সেমলি ভাবস কি? আর শেহজাদ রে দেখতাছি না কেন? দুবোন চমকে উঠলো এই কথায়। পরপর মেহিক বলল, দেখো গিয়ে ওর বন্ধু নাজিমের কাছে নিয়ে বসে আছে। আমি বলেছিলাম আমাদের সাথে আসতে, ও বলল পরে আসবে। তাই ঠিক আছে, এখন তোরা ঘরে আয়। কতদিন পর পার্টিতে বৈশাখ খাওয়ান হয় না। এই আমাগো আস্তিপটি মিড়াই খামু। তোগো শখের কচু শাক আইজ রাঁধেছিলাম। দাদিমার কথা আর পাগলাময় খিলখিলিয়ে হেসে উঠল মেঘ আর হানিয়া। তরিপুর মফস্বল বধূ সাজে বসে রইল মেঘ আর হানিয়া। লাল টকটকে বেনারসিতে দুবোনকে আজ বেশ সুন্দর লাগছে। মুখে সাদামাটা সাজ, কানে গলে হাতে সিম্পল সোনার গহনা জন। এই অল্পতেই দু বোনের থেকে যেন নজর প্রাণও দেয়। দাদিমা আফসারা আমিরা সে নাতনিদের মাথায় ঠোঁট ছুঁয়ে মাথায় ঘোমটাটা টেনে দিলেন বুক পর্যন্ত। তারপর দু হাতে দু নাতনির হাত ধরে মুখটা আরো কাছাকাছি এগিয়ে নিয়ে এসে কানরত গলে ফিসফিসিয়ে তিনি বললেন, এখনো সময় আছে তো গো, তোরা পালাইয়া যা। কথাটা শুনে হানিয়া নড়চড়ে বসলো। তারপর ব্যগ্র গলায় জবাব দিল, মা বুবুকে বোঝাও তুমি, এভাবে নিজের বলি দিতে না বলো। বুবুর সাথে সাথে আমিও বলির পাটা হচ্ছি। কিছু একটা করো দাদিমা, আমি বিয়েটা করতে পারবো না দাদিমা। কেমন ছটফটিয়ে কথাখানি আওড়ালো সে। পারো না এখনই ছুটে পালায়। ওই অসভ্য পর্যাত ছেলেতে বিয়ে করার চাইতে মরা ভালো সে মনে করে। বোনকে ছটফটানি দেখে মেঘ অন্তত কাঁপছে। পাশ থেকে শক্ত করে হাত আঁকড়ে ধরল বোনের। পরপর নিস্তেজ গলায় সে শুধালো, চুপচাপ বসে থাক হানিয়া, এমন কিছুই করিস না যার জন্য বাবা আর দাদিমার মান সম্মান নষ্ট হয়। কিন্তু বুবু। কোনো কিন্তু নয়, চুপ করে বসে থাক, যা হচ্ছে হতে দে। দুর্বল কণ্ঠে ধমকে উঠল মেহেক তার বোনকে। সে নিজেই এই বিয়েতে রাজি নয়। বাবার জন্য সে রাজি হয়েছে। প্রতিদিন অশান্তি তার ভালো লাগে না। বাবা যা চাইছে তবে তাই হোক, বাবা খুশি থাকুক। ভাবনার মাঝে আফসারা ফের বললেন, তয় আমি আর কি বলমু, তোগো যা ইচ্ছা করগা। কণ্ঠে যেন মৃদু রাগ ছড়ে পড়ল আফসারার। মুখ কালো করে নাতনিদের সম্মুখেই বসে রইলেন তিনি। দুপুর গড়িয়ে বিকেল হলো, এখনো বর আসার কোনো নামগন্ধ নেই। চিন্তায় পড়ল আরশাদ, আফসারা সহ বাকি প্রতিবেশীরা। সবাই কানাঘুষা করতে লাগলো বর আসতে না দেখে। তখনই ফটক পেরিয়ে আসলো মফস্বলের মেম্বার শফিউল আলম। ওনার চোখ মুখ শুকিয়ে আছে ভয়ে। আরশাদ শফিউলের দিকে এগিয়ে এসে ক্ষীণ গলায় বলল, পোলাগড়ে পাইতেছেন আরশাদ? বাক্যটি কর্ণে পৌঁছাতেই বক্ষস্থল কেঁপে উঠল আরশাদের। পরপর সে মেম্বারের হাত ধরে ব্যগ্র গলায় আওড়ালো, পাইতাছেন না মানে কি ভাই? ওরা কোনখানে গেল? জানি না আমি। পাগল পাইছেন আপনি আমায়? এইগুলা কি কন? সত্যি বলতেছি। পাগলের মতন লাগছে আরশাদের। নিজের থেকেও তার চিন্তা হচ্ছে মেয়ে দুটোকে নিয়ে। মেয়ে দুটোর বিয়েতে বসতে চায়নি, সে জবরদস্তি বসিয়েছে। এখন তারা কি করে এত বড় ধাক্কাটা সামলাবে? গলা শুকিয়ে আসছে তার। মেম্বারের হাতে ধরে অনুরোধের সুরে আরশাদ ফের বলে, যেমন হোক তাগরে নিয়ে আসেন। এইটা আমার মান সম্মানের ব্যাপার ভাই। আর আমার মায়াগর কি হইব? তাগর কি হইব ভাই? দয়া কইরা তাগর নিয়ে আসেন। পোলারা কইলো তারা বিয়া করবার চায় না। আরশাদকে পাগলামো করতে দেখে মুখ ফসকে কথাটি বেরিয়ে গেল শফিউলের মুখ থেকে। হকচকিয়ে উঠল সবাই মেম্বারের কথায়, সাথে শফিউল নিজেও। এই কথা শুনে আরশাদের মাথায় রাগ চেপে বসে। আরশাদ শফিউলের পাঞ্জাবি কলার চেপে ধরে ক্রুদ্ধ গলায় বলতে লাগলো, ওই মেম্বারের বাচ্চা, তুই না তখন কইলি তোর পোলা গড়ে পাইতাছস না, এখন আবার কইতাছস তোর পোলারা আমার মাইয়া গড়ে বিয়া করবার চায় না। তামসা মারাস আমার লগে বান্দার পোলা মজা নিতেছস। তইলে আমার মাইয়া গড়ে বিয়া করবার কথা কইছিলি কেন? তোর পোলারা বল কেন কইছিল? শফিউল আরশাদের কাণ্ড দেখে রেগে গেলেন। মফস্বলে তার মান সম্মান আছে। আরশাদের এই ব্যবহারে কলার ছাড়াতে ছাড়াতে তিনি বলেন, ভালোই হয়েছে তোর মাইয়া গড়ে বিয়া করবার চায় না আমার পোলারা। তুই এমন বেয়াদব, তোর মাইয়ারা আর কেমন হইব? তোর মতন বেয়াদবই হইব।
কথাটাই আরশাদ বেশ রেগে গেল। কলার ছেড়ে দিয়ে মেম্বারে পিঠ আর পেটে কয়েকটা ঘুষি মেরে বসে সে। বাইরে চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসলো মেহেক, হানিয়া আর আফসারা। মেম্বারের সাথে বাবাকে মারামারি করতে দেখে কিছু মুহূর্ত কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল তারা। আফসার এসে দুজনকে ছাড়িয়ে নিল। তারপর রেগে আফসার ছেলে আরশাদকে চর মেরে রুষ্ট গলায় বলেন, পাগল হইলি তুই আরশাদ? এইসব কি করতাছস তুই? মায়াগো শ্বশুর রে রে এইভাবে কেউ মারে? পাগল হইছস তুই? আম্মা ওরে কি এমনে এমনে কেলাইছে? ও এখন কইতাছে আমার মায়াগর ওর পোলারা বিয়ে করবার চায় না, তাই কেলাইছি। এরে তো আরো আচ্ছা মতন ধলাই দেওয়ান উচিত। ছেলের কথায় যেন জমে যান আফসারা। হাত পা থরথর করে কাঁপতে লাগলো আফসারের। মেয়েদের অবস্থার কথা ভাবতেই আফসা টুকরে কেঁদে ওঠে। উঠোনে বসে মাথায় বাড়িতে হাই হাই করতে লাগলো আফসারা। ওদিকে নিষ্প্রাণ নেত্রে চেয়ে রইল দুই বোন, দাদিমা আর বাবার পানে। খন্দকার ভিলা হাতে পড়ে থাকা চিকন গোল্ডের ব্রেসলেটের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল আমিরা। মুখে লেগে আছে স্নিগ্ধ হাসি। ছোট্ট গিফট বক্সটা খুলতে সে ব্রেসলেটটা দেখতে পায়। বেশ পছন্দ হয়েছে তার উপহারটি। যতবার ব্রেসলেটটিকে দেখছি সে ততবারই লোকটার সুদর্শন মুখখানি বারবার ভেসে উঠছে তার চোখের সামনে। অকমর্ষাৎ ড্যাডের ডাকে আমিরা দ্রুত হাতটা লুকিয়ে ফেলল। পরপর সে শুনল ঢোক গিলে আওড়ালো, Will say something? Yes, dear daughter. Oh, tell me that. কিছু মুহূর্ত চুপ থেকে আফসিন খন্দকার আওড়ালেন, সন্ধ্যায় পাত্রপক্ষ আসবে তোমায় দেখতে, তৈরি হয়ে থেকো। অকমর্ষাৎ ড্যাডের কথায় যেন বাকরুদ্ধ হয়ে গেল আমিরা। মেয়ের ফ্যাকাশে মুখ দেখে আফসিন থতমত গলায় বলল, কিছু বলার আছে এই বিষয়টা নিয়ে? I have nothing to say that. কিছু বলার না থাকলে পাত্রপক্ষের কথা শুনে মুখটা অমন পেঁচার মতন করে রেখেছো কেন আমিরা? দ্রুত নিজেকে সামলে আমিরা মিলান হেসে আওড়ায়, হঠাৎ শুনছি তো ড্যাড, তাই। ওকে মাই ডটার, তাহলে সন্ধ্যায় তৈরি হয়ে থেকো। ড্যাডের কথায় কেবল মাথা দোলালো আমিরা। সে বুঝতে পেরেছে এটা কার কাজ। নিশ্চয়ই তার সৎমা আলথিয়া খন্দকারের কাজ। ড্যাডকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করিয়েছে মহিলাটি। রাগে যেন মাথাটা ফেটে যাচ্ছে আমিরার। তাকে তাড়াতে যেন পাগল হয়ে গিয়েছে মহিলাটি। রাগে দুঃখে হাতের কাছে চা পেল, তাই ছুঁড়ে মারতে লাগলো আমিরা। তরিপুর মফস্বল। সকল মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাইনার রাতমানের পানে। এই তো কিয়ৎক্ষণ আগে তারা বিয়ের প্রস্তাব দিল আরশাদ আমিরকে। আরশাদ দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল জাইনির দিকে। মনে হচ্ছে তাকে এখনই গিলে খাবে সে। চেনা নাই জানা নেই, হুট করে এদের হাতে মেয়ে তুলে দিতে দ্বিধাবোধ করছে মা আফসার আর আরশাদ। হানিয়ার জন্য রাতমানকে মেনে নিল, মেহেকের জন্য জাইনকে মন থেকে মেনে নিতে নারাজ আরশাদ। ছেলেটাকে তার একদমই সহ্য হয়নি। তাছাড়া যখন সে জানতে পারল ছেলেটা অভিনয় জগতে যুক্ত রয়েছে, তখন তো আরও অসহ্য লাগছে এই ছেলেটাকে। তার কাছে মনে হচ্ছে এই দুদিনে ছেলেটা তাকে দয়ে দেখাচ্ছে। হবু শ্বশুর বারবার ওই তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে মনে বেশ এনজয় করছে জাইন। সে স্মিত হেসে মনে মনে শুধায়, বেটা ভিলেন শ্বশুর, এবার তুমি যাবে কোথায়? মেয়ে তো তোমায় এবার তুলে দিতেই হবে এই সাইফাই জাইন মৃদার হাতে। ভাবনার মাঝে শোনা গেল আরশাদের খড়খড়ে গলা, মাইয়া করে বিয়া দিমু না তোমাগর লগে, দরকার হলে ওরা বিয়া না কইরে থাও, তাও না? আরশাদের এহেন শক্ত গলা শুনে মুখে আধার নেমে আসে রাতমানের। কিন্তু জাইন সেই আগের মতন বুক ফুলিয়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল। ছেলের কথা শুনে ধমকে উঠলেন আফসার। ছেলেকে টেনে নিয়ে আসলেন উঠানের অন্য প্রান্তে। এরপর রাগী গলায় তিনি ছেলেকে শুধালেন, পাগল হইলি তুই? এরকম কেউ করে? তুই মাইয়াগোর কথা একটাবার ভাবলি না? ওগো কি হইব? ওগো এখন বিয়া না দিলে সারা জনম ওগোর ভোগান্তি পোহাইতে হইব। এইটা তো তোর সাত কপালের ভাই পোলা দুইটা তোর মাইয়া গড়ে বিয়া করবার চাই। মা তুমি বেশি কথা কও, আমি বিয়া দিমু না ওগর ওই পোলাগর লগে। আরশাদ রাগান্বিত গলায় বলল মাকে। আফসাও থামবার পাত্রী নন। ছেলের সাথে যেন একরকম যুদ্ধে নেমেছেন তিনি বিয়েটা সারতে। আফসারের সাথে কয়েকজন তাল মেলালো। এদিকে মেঘ আর হানিয়া পোস্তরের মতন দাঁড়িয়ে চেয়ে রইল জাইন আর রাতমানের দিকে। আঁচল চেপে ধরে মেঘ কান্না ভেজা নেত্রে তাকিয়ে রইল জাইনের দিকে। লোকটাকে সে এখানে আশা করেনি। বুক ফেটে কান্না আসছে তার। এতগুলো ধাক্কা সামলাতে পারছে না সে। একই অবস্থা হানিয়ারও। নেত্রজোড়া বড় বড় করে তাকিয়ে রইল রাতমানের দিকে।
একটু পরপর সে শুকনো ঢোক গিলছে রাতমানের দিকে তাকিয়ে। রাতমানকে দেখে তার বিষণ্ণ হৃদয় বলে উঠল, অঙ্গার হাওলদার এখানে আর বিয়ে? আমাকে বিয়ে করতে চাইছেন কেন উনি? আমার কি আদে ওনাকে পছন্দ করে না ভালোবাসেন? তাহলে বিয়ে করতে চাইছেন কেন? দয়া করছেন উনি আমায়? তরিপুর মফস্বল। আরশাদ আমিরকে রাজি করাতে পারলো। এখন বেঁকে বসে আছে মেঘ আর হানিয়া। তার বিয়ে করবে না মানে করবেই না। দুজনকে আলাদাভাবে আলাদা ঘরে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন দাদিমা আফসারা আমির। খাটের স্ট্যান্ডের সঙ্গে পিঠ ঠেকে বুকে হাত বেঁধে মেহেকের দিকে শান্ত চোখে চেয়ে রইল জাইন। এত মেহনত করে সে তার পিয়াকে হারাবে, এটা তো হতে দেওয়া যাবে না। 2 ঘন্টা আগের মাথায় আসতে জাইনের মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। ফেসে ছিমছাম ঘরখানা পর করে মেহেকের পানে চোখ রাখল। সাদামাটা সাজে আজ অপূর্ব লাগছে মেয়েটাকে। ফর্সা কাই লাল টকটকে বেনারসিটা যেন জলজল করছে। নাকে থাকা নলকটা যেন চেহারার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিল। জাইন শুকনো ঢোক গিল, অতপর শোটান হয়ে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করে গম্ভীর কণ্ঠে শুধালো, আমাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কোথায় মেহেক? এখানে সমস্যার কথা আসছে কেন? সমস্যাটা কি রোমানাকে নিয়ে? মেঘ চমকে উঠল জাইনের কথাটাই কপালের ঘাম ঝরতে শুরু করলো কোনো রকমে। দোপাট্টাটা কপাল পর্যন্ত টেনে মেঘ শুকনো গলে শুধালো, ও সব কিছুই না, তাহলে? এমনি এমনি। মুহু, মেজাজ খারাপ করো না আমার। কোনো তো রিজন আছে যার জন্য তুমি আমায় বিয়ে করতে চাইছো না। রিজন? টেল মি মেহে। রিজন আমি আপনাকে পছন্দ করি না, এটাই রিজন। রিয়েলি মুহু? সশব্দে হেসে উঠল জাইন। এমনভাবে হাসলো যেন এইমাত্র কোনো জোকস শুনল সে। জাইনকে অদ্ভুতভাবে হাসতে দেখে আইডাই করছে মেহেক। তার ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। জাইন হাসি থামিয়ে আচানক আওড়ালো, কি সুন্দরভাবে মিথ্যে বললে তুমি মুহু। ইউ আর সো সুইট। আমি মিথ্যে বলিনি। তাই? জি। আচ্ছা, তবে আমার চোখে চোখ রেখে বলো আমায় ভালোবাসো না? পারবে? পারবো। ওকে, লুক অ্যাট মি মুহু। জাইনের কথায় সংশয় নিয়ে জাইনের চোখে চোখ রাখল মেহেক। সেই সুগভীর চোখ জোড়ায় চোখ রাখতেই সঙ্গে সঙ্গেই যেন বুক কাঁপল মেহেকের। পরপর শোনা গেল জাইনের কণ্ঠস্বর, কি হলো? বলো ভালোবাসো আমায়। না। জবাবে ফের হাসলো জাইন। এবার তার মেজাজ বিগড়ে যাচ্ছে। মেয়েটাকে ভালোভাবে বোঝাচ্ছি, অথচ মেয়েটা বুঝতেই চাইছে না। সে তো চাইছে সম্মতি নিয়ে মেয়েটা করতে, কিন্তু মেয়েটা দেখছি নিজের ভালোই চাইছে না। না শব্দটা সাইফান জাইন মিধার লাইফে নেই, আর থাকবে না। নিজেকে শান্ত করার চেষ্টা করে জাইন আবার মেহেকের কাছে এগিয়ে আসলো। তারপর মেহেকের হাতটা ধরলো। জাইনের এহেন আচরণে মেহেক ভয়ত গলায় বলে উঠল, কি করতে চাইছেন আপনি? হাত ছাড়ুন আমার। ধরেছি, ছাড়ার জন্য নয়। পাগলামো করছেন আপনি। তোমাকে পাওয়ার জন্য এতটুকু পাগলামো করতেই পারি মোহু। বললাম তো ভালোবাসি না আপনাকে। বিয়ের পর ভালোবাসা হয়ে যাবে মোহু। এখন চলো বিয়ে করি। আশ্চর্য, এবার কিন্তু বেশি হচ্ছে। হোক, তাও তোমায় হারাতে চাই না। মৃধা। ইয়েস মাই মুন। হাত ছাড়ুন আমার। পাত্তা দিল না জাইন। টেনে নিয়ে আসলো বিয়ের পিড়িতে। এসে দেখলো হানি আর রাতমান বসে আছে, দুজনের মুখ গোমড়া, কারোর মুখে হাসি নেই। কে জানে কি কথা হলো দুজনে। তারা সবাই আসতেই আরশাদ আমির গম্ভীর গলায় আওড়ালেন, এই কাজী বিয়া পড়া? হয়, ঠিক আছে ভাইজান। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে জাইন আর মেহেকের বিয়ে পড়ানো হলো, তারপর রাদমান আর হানিয়ার। কবুল বলার পর্ব শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। আরশাদে যতটুকু সামর্থ্য ছিল ততটুকুর মধ্যে সে সব কিছুর আয়োজন করেছিল। আজ বিয়ের মেনুতে ছিল গরুর মাংস, সবজি আর ডাল। যারা বিয়েতে উপস্থিত ছিল সবাই তৃপ্তি সহকারে খাবার খেলো। তারপর মেহমান খাইয়ে বিদায় দেওয়া হলো। মিধা ভিলা লিভিং রুমে অস্থির চিত্রে পায়চারি করছেন মিসেস রাইসা মিধা। কয়েক ঘন্টা আগে ছোট ছেলে জেফিল জাইনের খবর জানিয়েছিল। কটেজে তালা ঝুলে আছে এখনও, ফোনও সুইচ অফ। সবাই ফোনে ট্রাই করছে, সে একই কথা, সুইচ অফ। উর্বি মায়ের পেছন পেছন হাঁটছে। মাকে চিন্তিত দেখে উর্বি মায়ের পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, কেন শুধু শুধু টেনশন করছো মামা? বললাম তো জায়ান্ট ব্রোর কিচ্ছু হয়নি, হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছে। শুধু শুধু টেনশন নিয়ে কেন নিজের আধ পাকা চুলগুলো আর পাকা করছো? চুপ থাকবি উর্বি,
তুই মা হলে বুঝতে পারতিস আমার কষ্টটা। যেদিন তুই আমার পর্যায়ে আসবি সেদিন বুঝবি। এখন আমায় বিরক্ত না করে রুমে গিয়ে পড়তে বসত যা। ধমকে বলে উঠলেন মেয়েকে। কথাটায় বিরক্ত হয়ে উর্বি বলে, উফ মাম্মাম, একটু আগেই না টেবিল থেকে উঠলাম। টেবিলে বসেছিলিস, আদৌ পড়েছিস কয় অক্ষর? মাম্মাম। অসহায় গলায় বলে উর্বি। রাইসা ফের মেয়েকে ধমকে উঠলেন, তুই যাবি নাকি তোকে এখন পিটিয়ে পড়ার টেবিলে বসাবো আমি? যাচ্ছি তো মাম্মাম। মুখ কালো করে সিঙ্গেল সোফা সেরে উঠে দাঁড়ালো উর্বি। যাওয়ার আগে ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে গেল উর্বি, সাথে কিছু বকা দিল বড় ভাইকে। খন্দকার ভিলা সবুজ রঙের হাফ সিল্কের শাড়ি পরেছে আমিরা, মুখে হালকা সাজ। অবশ্য এই শাড়ির সাজ সবটাই পরিয়েছে এবং সাজিয়েছে আলথিয়া। আমিরা ঠোঁটে লিপ গ্লোজ দিতে দিতে আলথিয়া মৃদু হেসে বলল, হয়ে গেছে, এইটুকুতেই বেশ লাগছে তোমায়। এখন চলো, তোমার বাবা ডাকছে। আপনি খুশি? গম্ভীর গলায় বলল আমিরা। প্রত্যুত্তর দিল না আলথিয়া, শুধু মিলান হাসলো সে। তারপর আমিরাকে ধরে দাঁড় করিয়ে বলল, চলো। ছাড়ুন আমায়, আমি নিজেই যেতে পারবো। রুষ্ট গলায় বলল আমিরা। তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে মাথার ঘোমটা টেনে রুম থেকে বেরোলো। পেছন পেছন আসলো আলথিয়া। লিভিংয়ে আসতেই সোফায় বসে থাকা মানুষগুলোকে দেখে চমকালো আমিরা। এই মানুষগুলোকে সে সেই জন্য দেখেছিল প্রথম দিন যখন দেখতে এসেছিল তাকে। পুনরায় তাদের দেখে আমিরা বিস্মিত হলো। আমিরাকে দাঁড়িয়ে থাকতে দেখে পাত্রপক্ষের একজন বলে উঠল, মা, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমিরা ঠায় দাঁড়িয়ে রইল। আমিরাকে বসতে না দেখে আলথিয়া চেপে ধরে পাশের সিঙ্গেল সোফাটাই ধরে বসিয়ে দিল তাকে। তারপর ফিসফিসিয়ে শুধালো, মুখটাকে গম্ভীর করে রেখো না, একটু হাসো। হাসলো না আমিরা, মুখ কঠিন করে বসে রইল সে। এমন একটা অবস্থায় যেন হাসলে জাত যাবে তার। এরপর মধ্যবয়স্ক মহিলাটি ফের হাসি মুখে বলল, আপনাদের মেয়ে তো মাশাআল্লাহ, পছন্দ হয়েছে আমাদের। আমাদের নিবিড়ের সাথে দারুণ মানাবে। শেষ বাক্যটায় হক চুকিয়ে উঠল আমিরা, যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে আবার ভুল শুনল না তো। এর মাঝে আফসিন বলল, জি আলহামদুলিল্লাহ। তা আপনাদের ছেলে আসবে কখন? এই তো আর 10 মিনিট। গুরুজনদের মাঝে কথাবার্তা চলতে থাকলো। এদিকে নিবিড়ের নামটা শুনে আমিরার ছটফটানি বেড়ে গেল। তার তেষ্টা পেয়েছে খুব। সে শুধু ভাবছে, ড্যাড জেনে শুনে বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে। ড্যাড কি জানে ছেলের? এতটুকু পর আর ভাবতে পারল না আমিরা। উঠে দাঁড়ালো সে। সবে আলাপ থামিয়ে আমিরার দিকে তাকালো। পাত্রের ফুপু কলি মেহেরকে দাঁড়িয়ে দেখতে বলে, খারাপ লাগছে মা? জি। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। আমাদের ছেলে আসলে না হয় ফের এসো। পাত্রের ফুপু কলি মেহেরকে দাঁড়াতে দেখে বলে। স্বামী নাইম আর মেয়ে রায় একসাথে হেসে উঠল মিসেস কলির কথায়। সাথে যোগ দিল বাকিরাও। আমিরার অস্বস্তি লাগলো তাদের কথায়। কোনো রকমে মাথা নাড়িয়ে দোতলায় উঠে গেল সে। তরিপুর মফস্বল। আজ রাতটা জাইন আর রাতমান মফস্বলে থাকবে বলে ঠিক করেছে। আফসারা আমির রাত করে মফস্বল ছাড়তে নারাজ তিনি। তাছাড়া রাত বিরাতে রাস্তায় চোর ডাকাতের হাতে পড়তে পারে এই ভয়ে তিনি যেতে দেননি নাতিন জামাইদের। আপাতত অল্প ফুলে সাধন সাজে সাজানো হচ্ছে ঘর দুটো। মেঘ আর হানিয়া বধূ সাজ সেরে জামদানি শাড়ি জড়িয়েছে গায়ে। মেঘের গায়ে মেরুন রঙের এমব্রয়ডারি কাজ করা জামদানি শাড়ি, আর হানিয়া নীল জড়িয়েছে। টেবিলে খেতে দেওয়া হয়েছে রাতমানার জাইনকে। খাবার বেড়ে দিচ্ছে দাদিমা আফসারা। তারা খেতে চায়নি, তাদের একরকম জোর করে খেতে বসিয়েছেন আফসারা আমির। আল থেকে এসব দেখছিল দুবোন। আচানক হানিয়া বোনের হাত ধরে ভয়ত গলায় বলল, বুবু, ভয় করছে আমার। কবুল বলার সময় তখন ভয় করেনি? আমি তো ইচ্ছা করে বলিনি। তো বলিয়েছিল কে? দাদি। আচ্ছা, কিছু বলো না বুবু, খুব ভয় লাগছে আমার। মেয়ে কিছু বলার আগেই কজন মহিলা এসে দুবোনকে দুঘরের দিকে টেনে নিয়ে গেল। অকমর্ষাৎ ঘটনায় মেয়ে খানিয়া দুবোনই শঙ্কিত। খন্দকার ভিলা। ছেলে অন্ধ কথাটি কর্ণে পৌঁছাতেই হাত থেকে শরবতের গ্লাসটা মেঝেতে পড়ে ঝনঝন শব্দ করে উঠল। সেই শব্দে কিঞ্চিত কাঁপল আমির আর আলথিরা। বসা থেকে দাঁড়িয়ে পড়ল আফসিন। এরপর শান্ত গলায় বলে উঠল, এই সম্পর্কটা হতে পারে না মিস্টার নাইম। কেন হতে পারে না মিস্টার আফসিন? তাছাড়া আপনারাই তো বললেন আপনাদের কোনো দিক থেকে প্রবলেম নেই।
হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন হওয়া সম্ভব নয়। তাহলে আমাদের ডেকেছেন কেন? অপমান করার জন্য? কিছুটা রেগে বলে নাইম। নিবিড় ফুপার পাশে বসেছিল, সে ফুপার হাত চেপে ধরে চাপা স্বরে আওড়ায়। কাম ডাউন ফুপা, কাম ডাউন। নিবিড়, তুমি শান্ত হতে বলেছো? কিভাবে দেখলে না কিভাবে উনি আমাদের ডেকে নিয়ে এসে অপমান করছেন? বলছেন সম্পর্কটা উনি করবেন না। নাইমকে চিৎকার দিয়ে কথা বলতে দেখে আফসিন গম্ভীর গলায় বলে উঠল, দয়া করে ধীরে বলুন, এটা একজন ভদ্রলোকের বাড়ি। আপনি আগে বলুন, মানা করার কারণ কি? কারণ হলো ছেলে, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। ছিল অন্ধ, এই তো সমস্যা? তখন তো বললেন কোনো সমস্যা নেই, এখন কি হলো? তখন আমি জানতাম না ছেলের এই সমস্যাটার ব্যাপারে। আফসিন খন্দকারের প্রতিটি কথা যেন বুকে তীরের মতো পিচ্ছে নিবিড়ের। ছড়িটা শক্ত করে ধরে উঠে দাঁড়িয়ে ফুপার উদ্দেশ্যে সে বলল, চলো ফুপা, আমাদের জবাব পেয়েছি। যখন তখন আর কথা বাড়িও না, প্লিজ চলো। আর ঝামেলা চাই না, কিন্তু আর একটা কথাও নয় ফুপা, চলো। আর এক মুহূর্ত দেরি করল না মিস্টার নাইম। পরিবার নিয়ে তিনি বেরিয়ে গেলেন খন্দকার ভিলা থেকে। তারা যেতেই আমিরা উঠে দাঁড়ালো। উপস্থিত ঘটনার জন্য সে প্রস্তুত ছিল না। মাথায় বেশ পেইন হচ্ছে তার। পুরো ঘটনার জন্য সে তার সৎমা আলথিয়াকে দায়ী করছে। সে আর দাঁড়ালো না, কোনো রকমে নিজের কান্না আটকে প্রস্থান করলো লিভিং রুম থেকে। লোকটার অপমান তাকে ভীষণ পীড়া দিচ্ছে, ভীষণ। তরিপুর মফস্বল, সাদামাটা সাজে সজ্জিত হয়েছে ঘর। ফুলের ঘ্রাণে মম করছে চারিপাশ। খাটের মাঝে ঘোমটা টেনে বসে রইল মিহিক। কবুল বলার পরপরই যেন অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরেছে তাকে। ভয়ে কায়া বারংবার কেঁপে উঠছে তার। সেই মানুষটাকে পাওয়া তার অসম্ভব ছিল। সেই মানুষটা তার নিজের হয়ে গেল। পরিস্থিতি যেমনই হোক না কেন, বিয়েটা তার পছন্দের মানুষটার সাথেই হয়েছে। এসব ভাবতেই ফের কায়া কেঁপে উঠল মিহিকের। আচানক দরজা খোলার শব্দ শুনে মিহিকের হৃৎপিণ্ড ধরফড়িয়ে ওঠে। তাড়াহুড়োই দুর্বল শরীর নিয়ে খাট থেকে নামতেই জাইন কিছুপল মেয়েটাকে দেখে এগিয়ে এসে শীতল গলায় শুধালো, আর ইউ সিক মোহু? অসুস্থ বোধ করলে কিছুক্ষণ রেস্ট নিতে পারো। রেস্ট নেব? ফের খাটতে বসতে বসতে অবাক হয়ে জাইনের দিকে তাকাতেই জানতে চাইল মিহিক। জাইনের ঘরে মিররের সামনে দাঁড়িয়ে জবাব দিল, আই উইল ওয়েট ফর ইউ মোহু। কথাটায় লজ্জা পেল মিহিক। না চায় তোর ঠোঁটের কোণে হাসি ফুটল তার। লজ্জারাঙ্গা মুখখানি জাহিন মোহিত হয়ে দেখছে। অকমরসাৎ তার একটা ইচ্ছে জাগলো। এবার মেয়েকের সামনে এসে বসলো জাইন। তারপর কাপা কাপা হাতটা রাখলো মেয়েকে তুকনিতে। তারপর ফাঁকা ঢোক গিলে মেহিককে শুধালো, ক্যান আই কিস ইউ মোহু? জাস্ট ওয়ান কিস মাই মন। কথাটাই যেন সর্বাঙ্গ কেঁপে উঠল মিহিক। জবাব দিল না জাইনের। সে চোখ বন্ধ করে নিল। মেয়েকে জবাব দিতে না দেখে জাইন নির্মল একটা হাসি দিয়ে মেহেকের কপালে অধর ছোঁয়ালো। এরপর কিয়ৎক্ষণ ওভাবেই ছিল। তারপর মেহেককে ছেড়ে দিয়ে সরে আসলো জাইন। অতঃপর ধীরে ধীরে নেত্রজোড়া খোলে মেহেক। জাইনের আপাত মস্তক পর করতে মেহেক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনি চেঞ্জ করেননি? প্রস্তুতি নিয়ে আসিনি। তাই বুঝি? তা বিয়ে করার প্রস্তুতি নিয়ে এসেছেন, জামা কাপড় বাদ দিলেন কেন? ওটারও প্রস্তুতি নিয়ে আসতেন। মেয়েকের কথায় কেবল হাসলো জাইন। সে জানতো মেয়েটা অত বোকা নয়। এসব প্রশ্নের মুখোমুখি তাকে হতে হতো, তাই চুপচাপ রইল জাইন। ফের মেহেক গম্ভীর গলায় বলল, সত্যি করে বলুন তো, আপনি কিভাবে আমার বিয়ের কথা জানতে পেরেছিলেন? আর চেম্বার চাচা শফিউল আলমের ছেলে আর মেম্বার চাচা শফিউল আলমের ছেলে দুটো হঠাৎ উধাও হয়ে গেল কেন? তাদের সাথে আপনারা দুজন আবার কিছু করেননি তো? ওসব কথা ছাড়ো ডিয়ার, তুমি সিক, এখন শুয়ে রেস্ট নাও তো। এমনিতেই কিছুক্ষণ বাদে তোমায় আবার জাগতে হবে। এমন কথায় আর কোনো প্রশ্ন করতে পারল না মেহেক। লজ্জায় রাগে দুঃখে শুয়ে পড়ল সে অন্যদিকে মুখ করে। মেয়েকের কাণ্ডে জাইন ঠোঁট কামড়ে নীরবে হাসলো। তারপর চাপা গলায় বলল, মাই পার্সোনাল ক্রেজি ওয়াইফ, মাই হ্যাপিনেস। তোমার সুখ দুঃখ হাসি কান্না রাগ ভয় সব কিছুতেই ভালোবাসা খুঁজে পায় তোমার মিস্টার মৃধা। জানালার পাশে দাঁড়িয়ে রইল হানিয়া। মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে আছে তার। দরজা খোলার শব্দ পেয়েও পেছনে ফিরল না সে। আগের মতোই ঠায় দাঁড়িয়ে রইল। রাতমান কপাল কুঁচকাল সদ্য বিয়ে করা বইয়ের আচরণে। তার এগিয়ে এসে কি বলা উচিত সে বুঝতে পারছে না। তখন যা ধমকে ছিল মেয়েটাকে বিয়ে করবে না শুনে, নিশ্চয়ই এ নিয়ে রেগে আছে বা ভয় পেয়ে আছে মেয়েটা। সে নিঃশব্দে হেঁটে আসলো হানিয়ার কাছাকাছি। জানালার অপর প্রান্তে দাঁড়ানো সে। তাদের দুজনের মাঝে দুহাত দূরত্ব। সুন্দরী বউটাকে কাছ থেকে দেখছে সে। এদিকে হানিয়ার কোনো নড়চড় নেই। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে।
তাকে দেখে রাতমানের মনে হচ্ছে পুতুল যেভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেভাবেই দাঁড়িয়ে আছে। চোখের পাতারও নড়চড় নেই। আরও একটু কাছাকাছি এসে গলা খাকারি দিয়ে রাতমান ভরাট গলায় শুধালো। হানিয়া। জবাব আসলো না অপর পক্ষ থেকে। সেই আগের মতন দাঁড়িয়ে। এবার রাতমান আর বইয়ের কথার অপেক্ষা করলো না। হ্যাসকা টানে কোমর পেঁচিয়ে নিজের নিকট নিয়ে আসলো হানিয়াকে। অকমরসাৎ এই আচরণে হানিয়া জমে গেল। নেত্র বড় করে তাকালো হানিয়া। রাতমান ঈষৎ হেসে হানিয়ার গালে ঠোঁট ছুঁয়ে মোহগ্রস্ত কণ্ঠে বলে, বউ রাগ করেছে বুঝি? তখনকার জন্য সরি বউ। না ধমকালে তখন তোমায় বিয়ের পিড়িতে বসানো যেত না। রাতমানের কথায় ক্রুদ্ধ হলো হানিয়া। তারপর নিজের গায়ে সব শক্তি দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইল রাতমানকে, কিন্তু কিছুই হলো না। শক্তপোক্ত দেহটাকে এতটুকু নড়চড় করতে পারল না সে। শেষমেশ হাঁপিয়ে এসে বড় বড় কয়েকটা শ্বাস নিতেই রাতমান সশব্দে হেসে বলে উঠল, এনার্জি শেষ বউ। তোমার মতো পুঁটি মাছ রামদাদ হাওলাদারের কিছুই করতে পারবে না। আমায় ধাক্কাতে গিয়ে শুধু শুধু নিজের এনার্জি লস করছো। হা হা হা। তোমার উচিত 2 গ্লাস দুধ আরও বাড়িয়ে খাওয়া, সঙ্গে মধু মিশিয়ে খাবে। এখন থেকে খাওয়া শুরু করবে, ওকে? কারণ তোমার এনার্জির প্রয়োজন বউ। আর শোনো, এখন থেকে রোজই তোমার বর তোমায় এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ধরবে, আর তোমার তার থেকে ছাড়া পেতে ধাক্কাধাক্কি কিলঘুষি প্রয়োগ করতে হবে। তার জন্য তো তোমার এনার্জির প্রয়োজন বউ। এজন্যই বললাম খেতে বউ। রাগ করো না আবার। ইস, এভাবে তাকিও না বউ, মরে যাবো যে। রাতমানের শেষ কথায় চোখ বন্ধ করে ফেল হানিয়া। রাতমানের স্পর্শে ঠোঁট জোড়া তার তীর তীর করে কাঁপছে। ঠোঁটের দিকে চোখ পড়তেই ফাঁকা ঢোকিল রাতমান। ছুঁয়ে দেওয়ার ইচ্ছে থাকলেও সে নিজেকে নিয়ন্ত্রণ করে ছেড়ে দিল হানিয়াকে। হানিয়া ছাড় পেতেই দৌড় লাগালো। দরজার কাছে আসতেই হানিয়া চোখ গেল কপালে উঠে। যার মতন অবস্থা হলো। দরজায় তালা ঝুলছে। হানিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে রাতমান বাঁকা হেসে শুধালো, আপনি যে ভীতু মহারানী, আমি জানতাম আপনি এমন কিছু করতে পারেন। বাসরাতে পুরো মকমলে আমার মান সম্মান খুইয়ে দেওয়ার চান্স নিতে পারেন আপনি। তাই কোনো রিস্ক নেইনি, আগেভাগেই সতর্ক হয়ে গেলাম। ঢোকার সময় তালা ঝুলিয়ে দিয়েছি মহারানী। এবার কাঁদতে ইচ্ছে করছে হানিয়ার। কাদো কাদো হয়ে ফিরল রাতমানের পানে। ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আচমকা ঝরঝর করে কেঁদে দিল হানিয়া। বিকল বনে গেল বইয়ের কাণ্ডে রাতমান। মেয়েটা যে বেশ ভয় পেয়েছে বুঝতে বাকি নেই রাতমানের। দ্রুত পায়ে হেঁটে এগিয়ে আসলো বইয়ের কাছে। তারপর এক হাতে বউকে আগলে ধরে মায়াভরা কণ্ঠে শুধালো, আই এম জোকিং বউ, প্লিজ ডোন্ট ক্রাই। আপনি খুব খারাপ অঙ্গার হাওলদার, খুব খারাপ। কথাটুকু হেসকি তুলে তুলে বলল হানিয়া। ফের থামল না সে, কেঁদেই চলেছে। ব্যাপারটা সামলাবে কিভাবে ভাবতেই এখন ভয় লাগছে রাতমানের। বাইরে কান্নার শব্দ গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাছাড়া কপাল করে যে শ্বশুর পেয়েছে, বেটাই পিটিয়ে রাত্রিরেই বাড়ি থেকে বের করে দিবে। শুকনো ঢোক গিলে রাতমান বউকে বুঝাতে লাগলো। শেষ রক্ষা তার হলো না। দরজার ওপাশ থেকে একটা পুরুষালী গলা মৃদু চিৎকার করে বলে উঠল, মা হানিয়া, কি হয়েছে তোর? ওই পোলাই তোর গায়ে হাত তুলছে মা। দরজা খোল কইতাছি, দরজা খোল। পোলার এখনই পিটালামো আমি। হকচকিয়ে উঠল রাতমান। হানিয়ার চোখের পানি মুছতে মুছতে অসহায় গলায় রাতমান বলতে থাকে, বউ না, জান না, শোনা না, প্লিজ কেঁদো না। তোমার ঝগড়ুটে বাপ দরজার বাইরে বটি নিয়ে দাঁড়িয়ে আছে, প্লিজ কেঁদো না বউ, প্লিজ বউ। মিদা ভিলা রিডিং রুমে ড্রয়িং করছে উর্বি। দক্ষ হাতে পেপারে একটা মুখ তুলছে সে। তার বোকাশোকা সেই প্রেমিকের মুখখানা। মাথায় চুল আর চোখে পেন্সিল বসাতে বসাতে উর্বি বিষণ্ণ ভেজা গলায় শুধালো, স্টুপিড কিউট বয়, আমাদের কি আর কখনো দেখা হবে না? আই মিস ইউ স্টুপিড বয়। তখনই কেউ রুমে প্রবেশ করলো। উর্বি দ্রুত লুকিয়ে ফেললো কাগজটি। দেখলো মাতার সামনে দাঁড়িয়ে। রাইসার কপালে ভাঁজ পড়ল মেহের এন আচরণে। নিরেট গলায় তিনি জিজ্ঞেস করলেন, কি লুকিয়েছ উর্বি? কই কিছু না তো মামা। কিছু না হলে মুখটা অমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? দেখাও মাম্মাকে কি লুকাচ্ছ তুমি। মাম্মা। উর্বি স্টপ, আমাকে দেখতে দাও। অনেকগুলো ড্রয়িং পেপার একসাথে ছিল। সেখান থেকে একটা হাতে নিলেন মিসেস রাইসা। ড্রয়িং পেপারে কিছু ফিশের ছবি দেখে রাইসা কিঞ্চিত বিরক্ত হয়ে বলেন,
এটা আবার লুকানোর কি আছে বেটি? মায়ের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়লো উর্বি। তার মানে মাম্মামের সেই পেপারটা হাতে পড়েনি। যাক, বাঁচে গেল। ধরা পড়লে বলতো, এসব করার জন্য তোমার পড়াশোনা করাই, বিয়ে করার শখ জেগেছে তোমার? যাক বাবা, বাঁচা গেল। পুনরায় ফের লম্বা একটা শ্বাস নিল সে। রাইসা ড্রয়িং পেপারটা টেবিলে রেখে মেয়ের হাত ধরে আওড়ালো। খেতে চলো বেটি। ক্ষুধা নেই মাম্মাম। ওহো, তা বললে তো হবে না, অল্প খাবে চলো। ওকে মামা, তবে অল্পই কিন্তু। ওকে ডিয়ার, চলো। মেয়েকে একরকম জ্বর করে টেবিলে নিয়ে গেলেন মিসেস রাইসা। বড় ছেলের চিন্তায় মাথা যেন শেষ হয়ে যাচ্ছে রাইসার। উনি মনে মনে ঠিক করলেন এখন ছেলেকে আর বিয়ে নিয়ে জোর দিবেন না, পরে ধীরে সুস্থে বুঝিয়ে বলবেন। পরে রাজি হলে রোমানার সাথে বিয়ের ডেট ফাইনাল করবেন তিনি। বোনের মেয়েটা যে ছেলের বউ হবার জন্য অপেক্ষায় আছে, মেয়েটার মন ভাঙতে পারবো না আমি। ছেলে মেয়ের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে মিসেস রাইসা মৃধা দীর্ঘশ্বাস ছাড়েন এসব ভেবে। তরিপুর মফস্বল প্রত্যুষে নামাজ ছেড়ে জানালার ভারী মোটা কাপড়ের পর্দা সরিয়ে দিতেই হু হু করে ঠান্ডা বাতাস ঘরের ভেতর প্রবেশ করতে লাগলো। ঠান্ডা হওয়া শক্তপোক্ত দেহটা স্পর্শ করতেই কিঞ্চিত কাঁপলো জাইন। ব্যাপারটি মেহেকের চোখে পড়তেই মেহেক ফের জানালার পর্দাগুলো টেনে দিল। তারপর জানালার পাশেই মাথা ঠেকে চোখ রাখলো সুদর্শন পুরুষটির পানে। কাল বেচারা কত আশা নিয়েছিল পুরো রাতটি বইয়ের সাথে গল্প করে কাটাবে বলে, তার হলো কই। হানিয়াকে কাঁদতে দেখে বাবা চোখ হলো, তাতে সবাই কাল লজ্জে পড়েছিল। অবশ্য পরে বনি সবটা সামলেছে, বলেছে সে নাকি ইঁদুর দেখেছিল তাই ভয় পেয়ে কেঁদে দিয়েছিল। বেচারার রাত মানে চেহারাটা তখন দেখার মতন হয়েছিল। জাইন তখন পাথরের মতন দাঁড়িয়ে সবটা চেয়ে দেখছিল। ঘরে এসে আর ডিস্টার্ব করেনি তাকেও। দেখা গেল বোনের মতন এও কেঁদে কেটে ভাসিয়ে দিল তার মান সম্মান যতটুকু আছে সেটুকু যাবে। তাই আর কোনো কথা না বলে অন্য পাশ ফিরে শুয়ে গেছিল। আচনাক মোবাইলের শব্দে ঘুমের মধ্যে কপাল কুঁচকে এলো জাইনের। অনেক কষ্টে চোখ জোড়া খুলে সে মোবাইল কানে ধরলো, ওপাশ থেকে বলল, জাইন, আজকের শ্যুটটা তোকে করতেই হবে। এভাবে চলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে ভাই। প্লিজ আর হেলাফেলা করিস না, দ্রুত শুটিং স্পটে চলে আয়। কথাটা শোনা মাত্রই এক লাফে শোয়া থেকে উঠে বসে জাইন। হঠাৎ জাইনকে এভাবে উঠে বসতে দেখে চিন্তিত হয়ে এগিয়ে আসলো মেহেক। পরপর ব্যাগ্র গলায় শুধালো, এভরিথিং ইজ ওকে মিস্টার মৃধা? মেহেকের কথার জবাব না দিয়ে ডিরেক্টর তিলকের জবাব দেয় জাইন। ওকে, আই এম কামিং বলে কল কেটে দেয় জাইন। তাড়াহুড়ি উঠতে গেলে ফের মেহেক জানতে চাই, কিছু হয়েছে? না। আপনাকে চিন্তিত দেখাচ্ছিল তাই জিজ্ঞেস করলাম। তৈরি হও মেহেক, এখনই ফিরে যেতে হবে আমাদের। এক্ষুনি? অবাক হয়ে জানতে চাইলো মেহেক। তোমার প্রবলেম থাকলে থেকে যেতে পারো। আই হ্যাভ নো প্রবলেম মেহেক। গম্ভীর গলায় কদখানি বলে কলপারে চলে গেল জাইন। দেখিয়ে দিয়েছে মেহেকই। জাইনকে কলপার দেখিয়ে দিয়ে চিন্তায় পড়ল মেহেক। কিভাবে কি করবে বুঝতে পারছে না সে। সেটাও যাওয়ার জন্য রাজি। দাদিকে মানাতে পারলো, বাবাকে কিভাবে মানাবে সেসব ভাবতে মেহেকের মাথা ঘুরে ওঠে। ক্রস্ত পায়ে হেঁটে রশি ঘরের দিকে পা বাড়ালো মেহেক। রাতমান মেঝেতে বসে গালের হাত থেকে কঠিন চোখে তাকিয়ে রইল হানিয়ার দিকে। এমন শান্তিতে মেয়েটাকে ঘুমোতে দেখে রাতমানের কপালে ভাঁজ পড়ে, যেন কিছুই হয়নি এমনভাবে ঘুমাচ্ছে পাগলিটা। এবার দাঁড়িয়ে পড়ল সে। সকালে আপুর কল এসেছে, বলেছে যেখানেই থাকি না কেন দ্রুত বাড়ি ফিরে যেতে। সে ভাবলো তুলে দিবে হানিয়াকে। তার আগে মেহেক এসে দরজা কড়া নাড়ল। রাতমান দরজা খুলে সালাম দিল। মেঘ মৃদু হেসে সালামের জবাব দিয়ে হানিয়াকে তাড়া দিল ঘুম থেকে ওঠার। দাদিমাকে রাজি করিয়েছে সে, আর বাবাকে দাদিমা রাজি করিয়েছে। সবে একসাথে শহরে যাবে। রাতমান স্বস্তির নিঃশ্বাস পেল এ কথা শুনে। মনে মনে ধন্যবাদ দিল সে সুপারস্টার সাইফান জাইন মৃধার বউকে। রাতমানকে খাবার টেবিলে পাঠিয়ে দিয়ে মেঘ বোনকে তৈরি করিয়ে ব্যাকপ্যাক করে নিয়ে আসলো ডাইনিংয়ে। সবাই খেতে বসেছে তারা দু বোন ছাড়া। প্রয়োজনীয় কিছু জিনিস প্যাকিং করতে করতে লেট হয় মেহেকের। চেয়ার টেনে বসতেই দাদি আফসারা আমির গরম গরম পরোটা আর গরু ভুনা খেতে দিলেন দুই নাতনিকে। সাথে নাতিন জামাইদের জন্য আলাদা করে খিচুড়ি, ডিম পোস্ট আর ফল দই রেখেছেন টেবিলে। চলে যাওয়ার কথা শুনে অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছেন তৈয়ারি করেছেন আফসারা। দ্রুতই খাবার শেষ করলো সবাই। খাবার শেষে জাইন ফের তাড়া দিল দ্রুত বের হওয়ার জন্য। কানাকাটির মধ্য দিয়ে বিদায়ে দেওয়া হয় মেঘ আর হানিয়াকে।
আরশাদ গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলেও ভেতরে ভেতরে মেয়েদের জন্য বুক পড়ছে তার। কষ্টগুলো বুকে চেপে রেখে যাওয়ার সময় কেবল 2 মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন তিনি। আর আফসারা হামা করে কাঁদে নাতিনদের জড়িয়ে ধরে। এখনো কেঁদে কেটে বুক ভাসাচ্ছে আফসারা। মেয়েগুলোকে আর ইচ্ছে করলেও কাছে ডাকতে পারবেন না তিনি। এখন যে চাইলেও আসতে পারবে না মেয়েরা, এসব ভেবেই কাঁদছেন আফসারা। শহরে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগলো তাদের। জাইনের গাড়ি করে এসেছে সবাই। হাওলাদার ভিলার সম্মুখে রাদমান আর হানিয়াকে নামিয়ে দিয়ে জাইন মিদা ভিলায় আসে। ফটকের সামনে গাড়ি থামতেই মেয়েকে জীর্ণ শীর্ণ বুকটা ফের কেঁপে ওঠে। আরেকটি নতুন জীবনে পা রেখেছে সে। না জানি শ্বশুর বাড়ির লোকজন কেমন হবে, তাকে মেনে নেবে কিনা, এসব ভাবতেই মেহেকের সিদ্ধা খাড়া হয়ে যায়। মেহেকের গলা শুকিয়ে আসে, গায়ে কিঞ্চিত কেঁপে ওঠে তার। পাশ থেকে একটা শক্তপোক্ত হাত মেহেকের হাত মুঠোয় পড়ে এরপর বলল, কাম ডাউন মোহু, আই এম উইথ ইউ ডিয়ার, প্লিজ কাম ডাউন, লেটস গো মাই মন। আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল মেহেক। খুব ভয় হচ্ছে তার। মেহেকের ভয় বুঝতে পেরে জাইন টেনে নিয়ে আসলো মেহেককে দ্বারের সম্মুখে। বিশাল দরজাটি খোলা ছিল। মেঘ শুধু অবাক হয়ে ভয় মিশ্রিত চোখে বাড়ির ভেতরটা দেখছিল। বাড়িটি কোনো প্যালেসের থেকে কম যায় না। মেঘকে সোফায় বসিয়ে দিয়ে জাইন মাকে ডাকতে শুরু করে। মম, মম হিয়ার, হোয়ার আর ইউ? মিসেস রাইসা কিচেনে রান্নায় ব্যস্ত ছিলেন। ছেলের ডাক শুনতে নিমিষেই মন খারাপ উপে যায় তার। কিচেন অ্যাপ্রন পরেই তিনি দৌড়ে আসলেন লিভিংয়ে, হাতে খুন্তিটাও ছিল। এসে ছেলেকে দেখে খুশি হলো। পাশে বিবাহিত বেশভূষা সুন্দরী এক মেয়েকে দেখে কলিজায় মোচড় দিয়ে উঠল রাইসার। তাকে দেখে মেয়েটা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে গেল। মেয়ে মাথায় ঘোমটাটা টেনে নিল ভালো করে, তারপর নিচু স্বরে সালাম দিল। সালামের জবাব মনে মনে দিলেন রাইসা। তারপর মেয়েটাকে কিছু বল দেখে ছেলের কাছে এসে রাইসা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, বেটা তুই কোথায় ছিলিস এই 2 দিন? আর সাথে মেয়েটাই বা কে? মাকে কাঁপতে দেখে জাইন মাকে এক হাতে আগলে ধরে সোফায় বসিয়ে দিতে দিতে ফাঁকা ঢোক গিলে আওড়ালো। শান্ত হও মম, আমি সব বলছি তোমায়। ছেলের কথায় শান্ত হওয়ার বদলে অস্থির হয়ে রাইসা ছেলেকে আওড়ালো। বেটা এসব কি? মেয়েটা কে? মাকে বলল বেটা। ওকে ওকে বলছি মম। কিছু মুহূর্ত চুপ থাকার পর জাইন ভরাট গলায় বলল, শি ইজ মাই ওয়াইফ মম। কথাটা কর্ণে পৌঁছানো মাত্রই হাত থেকে খুন্তিটাও পড়ে গেল রাইসার। গলা শুকিয়ে যাচ্ছে হঠাৎ। কাপা 2টো হাত গলায় চেপে ধরে রাইসা কাপা কাপা গলায় বলে উঠল, পানি পানি। জাইন ভয় পেয়ে গেল মায়ের আচরণে। এমনিতে মা অসুস্থ, যদি উল্টাপাল্টা কিছু করে বসে। কথাটা ভাবতেই জাইনের কলিজায় পানি শুকিয়ে যায়। জাইন দ্রুত এগিয়ে যায়, মায়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসে। তারপর এগিয়ে দেয় মাকে। রাইসা কাঁপা কাঁপা হাতে পুরো গ্লাসের পানি সাবার করে দিল। তারপর মুখে মেয়েকে হাসি ফুটিয়ে রাইসা ছেলেকে অসহায় গলায় আওড়ালো, তুই আমার সাথে মজা করছিস না বেটা? বল আমায় মজা করছিস? আই এম নট কিডিং ইউ মম, আমি সত্যি বলছি। রাইসা কিছু বলার আগেই সিঁড়িতে কিছুর পড়ার শব্দে সবাই সেদিকে ফিরল। সিঁড়ি পেয়ে বেহুশ রোমানা নিচে আসতে লাগলো। জাইনার মিসেস রাইসা চিৎকার দিয়ে উঠল রোমানা বলে। আর মেহেকের গায়ে কাঁপুনি উঠে গেল এসব দেখে। সোফার হাতল শক্ত করে ধরে কোনো রকমে দাঁড়িয়ে রইল সে। জাইনে সে রোমানাকে ধরে ফেল। 5-6টা সিঁড়ি পেরিয়ে গেছে রোমানা, মাথায় চোট পেয়েছে। রোমানাকে পাজা কোলে তুলে নিল জাইন। মিসেস রাইসা তো ভয়ে কান্না করে দিয়েছে। মেয়েটা কিছু হলে তিনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না। ছেলে পেছন পেছন রোমানার রুমের দিকে ছুটলেন তিনি। লিভিংয়ে এ দৃশ্য দেখে প্রচণ্ড খারাপ লাগলো মেহেকের। তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে বাজে দৃশ্য দেখলো এইমাত্র। বিয়ের প্রথম দিনই এমন কিছু তাকে দেখতে হবে ভাবতেই মাথা ঘুরে উঠল মেহেকের। হাওলাদার ভিলা শুটিংয়ের জন্য তৈরি হয়ে লিভিংয়ে আসতেই ভাইয়ের সাথে বিবাহিত একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে পড়ে মেহেরিন। 1.5 ঘন্টা পরেই শুটিং। আগে যাওয়ার কারণ প্রিয় মানুষটির সাথে কিয়ৎক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। ফুরফুরে মনটা নিমিষে বিগড়ে যায় মেহেরিনের। ঘাড় কাত করে ভাইয়ের হাতে ধরা ট্রলিটার দিকে এক পলক তাকালো মেহেরিন। অতঃপর কটমট চোখে ভাইয়ের দিকে তাকিয়ে মেহেরিন খড়খড়ে গলায় শুধালো, এসব কি রাদমান? সাথের মেয়েটা কে? হু ইজ শি রাদমান? শি ইজ মাই ওয়াইফ মিস। নিরেট গলায় জবাব দিল রাদমান। ভাইয়ের কথাই রেগে মেহেরিন শুধালো, হোয়াট? এর জন্য তুই কাল বাড়ি ছিলিস না?
বোনের জবাব না দিয়ে হানিয়ার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাদমান। আর হানিয়া ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল রাদমানের সাথে। মেরিনের কেমন পাগল পাগল লাগছে সব কিছু। এগিয়ে এসে ভাইয়ের হাত থেকে ছাড়িয়ে নিল হানিয়ার হাত, মেয়েটাকে সরিয়ে দিল ভাইয়ের কাছ থেকে। রাদমান কিছু বুঝে ওঠার আগে মেরিন হানিয়ার গালে সাপটে চর মেরে বসলো। এত দ্রুত ঘটনাটি ঘটল যে রাদমান হানিয়া দুজনেই হতভম্ব হয়ে গেল। হানিয়া পড়তিকেও নিজেকে সামলে নিল, গালে হাত রেখে টলমলো চোখে তাকালো রাদমানের দিকে। রাদমানের কলেজে মোচু দিয়ে উঠল বইয়ের চোখে পানি দেখে। হানিকে নিজের কাছে টেনে নিয়ে রাদমান বোনের উপর চেয়েছি বলে উঠল, পাগল হয়েছ তুমি মিস? ওকে মারলে কেন তুমি?